আসসালামু আলাইকুম। আজকের পর্বে রয়েছে 4টি সহজ সাধারণ রান্নার রেসিপি। তো লকডাউনের এই সময়ে সহজ সাধারণ রান্নাগুলোই কিন্তু আমাদের করা উচিত। সেই চিন্তা থেকেই আজকে এই সহজ রেসিপিগুলো এবং বাসায় থাকা উপকরণ দিয়েই কিভাবে রান্না করা যাবে সেই রেসিপিগুলোই করে দেখাবো। আশা করি অনেকের কাজে আসবে। তো প্রথমে আমি 3টা সবজি দিয়ে একটা নিরামিষের মতো রান্না করব। সেটা হচ্ছে ঢ্যাঁড়স, আলু আর টমেটো দিয়ে। তো প্রথমে তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ফ্রাই করে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এরপরে এতে অ্যাড করে দিলাম আধা চা চামচের মতো আস্ত জিরা। এতে করে সবজির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে আলুর টুকরাগুলোকে দিয়ে দিলাম। একটা বড় সাইজের আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে মশলা এড করে দিব। আদা রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া আধা চা চামচ, সামান্য একটু পানি দিয়ে দিলাম গুঁড়া মশলাটা যেন পুড়ে না উঠে সেই জন্য। লাল মরিচের গুঁড়া আধা চা চামচ থেকেও কম দিলাম, ধনের গুঁড়া আধা চা চামচ থেকেও কম, আর জিরার গুঁড়া সেটাও আধা চা চামচের থেকেও কম পরিমাণে দিয়েছি। এবারে সবগুলো মশলা সুন্দরভাবে আলুর সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষা বাটা। সরিষা বাটাটা দিলে এই সবজিটা খেতে অন্যরকম টেস্টি হয়। তো বাসায় যাদের সরিষা বাটা আছে তারা একটু ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন, আর না থাকলে না দিলেও হবে। তো একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব। পরিমাণ মতো পানি দিতে হবে যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢেকে আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটাও কমে এসেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এতে দিয়ে দিব একটা টমেটো, পাকা টমেটো টুকরা করে কেটে নিয়েছিলাম সেটা, আর সেই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দুটো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বাসায় যে সবজি আছে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এই প্রসেসে রান্না করতে পারেন। তবে কঠিন এই সময়ে বাইরে যতটা সম্ভব না যাওয়াই আসলে ভালো আমাদের জন্য। তো এখন আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করব যেন মশলাটা সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যায়। তো 3-4 মিনিট পরে ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের ঢ্যাঁড়স আলু টমেটোর সবজি রান্না কিন্তু হয়ে গেছে। অসম্ভব মজার, রুটি পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আশা করছি এভাবে আপনারা ট্রাই করলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে। একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। এই তো, আর আলু তো সবার বাসাতেই থাকে, তো আলুর সাথে 2-1টা সবজি অ্যাড করে এই মজাদার সবজিটা কিন্তু রান্না করে নিতে পারেন। তো এখন করব লাউ ডাল রান্না। তো লাউ ডাল রান্না করার জন্য আমি মসুরের ডাল আধা কাপ পরিমাণ আগে 30 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল তাপমাত্রার পানি। এরপরে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আধা চা চামচ পরিমাণ। এবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে এই ডালটাকে সিদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পরে এই যে দেখতেই পাচ্ছেন ডালটা ভিজিয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটা পাকা টমেটো ছোট টুকরা করে কাটা সেটা। এবারে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5-6 মিনিট পরে টমেটোটা যখন সফট হয়ে আসবে তখন ডাল আর টমেটোটাকে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিব ছোট ছোট টুকরা করে কেটে রাখা লাউ। এখানে প্রায় আমি 2 কাপের মতো লাউ নিয়েছি। লাউটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ। হলুদের পরিমাণটা কম করেই দিতে হবে। যে কোনো লাউয়ের তরকারির মধ্যে কিন্তু হলুদের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে না, আর হলুদটা খুবই সামান্য লাগে। তো আমি প্রথমে একটু দিয়ে নেড়ে দেখলাম আর একটু লাগবে, তো আর একটু সামান্য পরিমাণে দিয়ে নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব দুটো আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে কেটে দিতে পারেন যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে। আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন নেড়ে নিচ্ছি। এরপরে ঢেকে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। বলক ফুটে ওঠার পরে আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামের থেকে লো করে দিব। এই তো বেশ কিছুক্ষণ পরে
ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি আর লাউটাকেও চেক করে নিচ্ছি, লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা রসুন আর পেঁয়াজ। পরিমাণটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা তেজপাতা দিয়ে দিলাম আর আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবারে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমাদের বাগার রেডি। এখন ডালটার মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে একটু নেড়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি বাকি তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব 2-3 মিনিটের জন্য। ধনেপাতা বাসায় থাকলে ধনেপাতাও অ্যাড করে দিতে পারেন, তবে এই সময়ে অনেকের বাসায় ধনেপাতাটা হয়তো বা নেই। তো এইভাবে জিরা আর তেজপাতার বাগার দিয়ে দেখবেন যে খুবই সুন্দর একটা ফ্লেভার আছে। তো কয়েক মিনিট ঢেকে রাখার পরে এই যে ঢাকনা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের লাউ ডাল রান্না হয়ে গেছে। আমি এরকমই ঘন রাখবো। অসম্ভব মজার আর স্বাস্থ্যকর একটা খাবার, এভাবে তৈরি করে দেখবেন। অনেকেই হয়তো বা জানেন, তবে যারা জানেন না বা যাদের কাছে নতুন তারা রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব বেশি ভালো লাগবে। এখন 3 নাম্বার রান্নায় চলে যাব। 3 নাম্বার রান্না যেটা করব সেটা হচ্ছে ডিম আর আলুর তরকারি। 5টা সিদ্ধ করে ডিম নিয়েছি এখানে, আর 2টো আলুকে সিদ্ধ করে রেখেছি। ডিমগুলোর গায়ে একটুখানি দাগ কেটে নিচ্ছি। ডিমগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নিব। তো দাগ কেটে নিলে যেটা হয়, ডিমটার ভিতরেও মশলাটা যায় আর খেতে ভালো লাগে। একটু চিড়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে হলুদ লবণটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। একটা ডিম ভেঙে গেছে, তো ডিমটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না, হালকা একটু উপর দিয়ে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি দেয়নি, আলুর তরকারিতে তেলের পরিমাণ খুব বেশি লাগে না। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছিলাম। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচি করা পেঁয়াজ আর দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এবারে পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম, আমি সামান্য আর একটু তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1 চা চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি গরম হয়ে গেছে তেলটা সে কারণে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনে আর জিরার গুঁড়া। সবগুলো মশলা আধা চা চামচ করে দিয়েছি। আর গরম মশলার গুঁড়া সেটা আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে তারপরে এইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু আগেই ভেঙে রেখেছিলাম, আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ভেঙে দিয়ে দিতে হবে। এরপরে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে ডিম রান্নাও আমরা সবাই করি, তবে এভাবে সিদ্ধ করে মাঝে মাঝে যদি করা যায় তাহলে কিন্তু স্বাদের একটু ভিন্নতা আসে, খেতে বেশ ভালোই লাগে। আর আলু ডিম এই সময় দেখা যায় সবার বাসাতেই থাকে, তো এইভাবে ট্রাই করতে পারেন। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব এতে বলক ফুটে ওঠা পর্যন্ত, আর তাড়াতাড়ি বলক আসার জন্য আমি ঢেকে দিলাম। তো ঢেকে 2 মিনিট রান্না করার পরে এতে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। যেহেতু আলুও সিদ্ধ ডিমও সিদ্ধ, রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব ঝটপট রান্না করে ফেলা যায়। তো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ছোট ছোট টুকরা করে কেটে, আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাসায় না থাকলে না দিলেও হবে, আর থাকলে আপনারা দিতে পারেন ধনেপাতা কুচিটা, এটা সম্পূর্ণই অপশনাল। তো 5 মিনিট আমি ঢেকে রান্না করেছিলাম, আর স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি ডিমগুলোকে। রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এরকম একটু ঝোলঝোলই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুতে কিন্তু ঝোলটা টেনে নেবে, তো সেক্ষেত্রে বেশি ড্রাই হয়ে যাবে। এই তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন তৈরি করে দেখাবো লাউয়ের খোসা দিয়ে খুবই মজার একটা বড়া।
এখানে প্রায় 1 কাপের মতো কুচি করা লাউয়ের খোসা নিয়েছি। প্রথমে এই খোসাটাকে সামান্য একটু লবণ দিয়ে আমি মেখে রেখে দিব। এতে করে যেটা হবে, লাউয়ের খোসাটা সফট হবে, এর থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব। 10 মিনিট পরে লাউয়ের খোসাটা থেকে একটু চিপে চিপে এর এক্সট্রা পানিটা বের করে ফেলে তারপরে লাউয়ের খোসাটাকে একটা বাটিতে নিয়ে নেব। আর এই বড়াটার মধ্যে আমি ব্যবহার করব মুসুরের ডাল। আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়া ব্যবহার করেও পুরো বড়াটা তৈরি করে নিতে পারেন। তো আমি মুসুরের ডাল নিয়েছি এখানে প্রায় আধা কাপের মতো, ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে একটু আধা ভাঙার মতো করে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করব না, তাহলে কিন্তু পেঁয়াজু বা বড়া খেতে বেশি টেস্টি হয়। তো এই যে ব্লেন্ড করে নিয়ে লাউয়ের খোসাটার মধ্যে দিয়ে দিলাম। নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, চাট মশলা আধা চা চামচ পরিমাণ নিয়েছি, আর হলুদ, মরিচ আর গরম মশলার গুঁড়া সেগুলো আধা চা চামচ করে নিয়েছি। চাট মশলাটা দিলে যেটা হয়, এটা খেতে বেশি টেস্টি হয়, তবে বাসায় না থাকলে আপনারা না দিলেও পারবেন। এখন এটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসন বাসায় না থাকলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ পরিমাণ। কিছু কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে সব একসাথে মিশিয়ে নিয়েছি। এখন হাতে একটু নিয়ে দেখতে হবে যে এটা জড়ো হয়ে থাকে কিনা। এই তো আমাদের এটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে তেলে ফ্রাই করে নেব। আর যদি দেখা যেত এটা জড়ো হয়ে থাকছে না বা ভেঙে যাচ্ছে, সে পর্যায়ে এর মধ্যে আরও একটু বেসন অ্যাড করে তারপরে মেখে নিলেই হয়ে যেত। এখন আমি বড়ার শেপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে যেটা হবে, ভিতর থেকে লাউয়ের খোসাটাও সিদ্ধ হবে আর বাইরে থেকেও সুন্দরভাবে কালার আসবে। চুলার আঁচ বাড়ানো থাকলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হবে না, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু ধৈর্য নিয়ে বড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর লাউয়ের খোসার সাথে আলু কুচি মিশিয়েও কিন্তু একটা ভাজি তৈরি করা যায়, এটা অনেকেই আমরা জানি। তো সেটাও কিন্তু আপনারা চাইলে করতে পারেন। লাউয়ের খোসার ভাজি খেতেও কিন্তু বেশ মজার, আর এই বড়াটা খেতেও অনেক বেশি মজার। গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, আবার এমনি এমনি শুধু টমেটো কেচাপ দিয়ে খেতেও অনেক বেশি টেস্টি লাগে। তো এই ছিল আমার আজকের সহজ সাধারণ বাসায় থাকা উপকরণ দিয়ে 4টি রেসিপি। আশা করি অনেকেরই কাজে আসবে। যেহেতু আমরা লকডাউন পরিস্থিতিতে আছি, বাইরে বের হতে পারছি না, তাই বাসায় থাকা উপকরণগুলো দিয়েই তো আমাদের রান্নাগুলো করে নেওয়া উচিত, তাই না? তো আমি পেঁয়াজগুলো একটু ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, ভিতরটা সফট এবং উপর থেকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।